শিবিরকে জিতানোর জন্যই সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দেওয়ার জন্যই এই ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও সেই একই আয়োজন চলছে, এমনটি আমি শুনেছি, সেমন পূর্বাভাসও দেখছি। কিন্তু তারপরে এ নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করেনি, কারণ এখানে একটি আদর্শের সংঘাত রয়েছে। এখানে যারা শিবির করে তাদেরকে কি আমাদের ঘৃণা করা উচিত? না, সংঘাতটি আসলে আদর্শের। সেই আদর্শের জায়গায় দাঁড়িয়ে সংঘাতটি শুধুমাত্র আদর্শে তা আমি বলবো না, এটি নৈতিকতার বিষয়। এটি এই সংঘাতটি এতটাই যে এটি রাজনীতির হিসাবের মধ্যে আসে না, যদিও এ নিয়ে সবচেয়ে বড় রাজনীতি চলছে। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতি বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। আরিফ জেপ্তিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খুবই লজ্জিত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার অনুজরা ভোট দিয়ে সেই ঘাতক দলের ছাত্রদেরকে নির্বাচিত করেছে যারা বিশ্ববিদ্যালয়ে মাথা তুলে দাঁড়াতে পারতো না। এটি ব্যক্তিগত নয়, এটি কোনো ব্যক্তির উপর আক্রোশ নয়, এটি ছিল আদর্শের সংঘাত। বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ বিরোধী যে দলের রাজনীতি, তারে কেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করলো? কি এমন কিভাবে আপসাইড ডাউন হয়ে গেল এই দেশটির, এই বিশ্ববিদ্যালয়টির? এরকম কিছু ঘটনা, একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে তারাই একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিভিন্ন নামে করেছে এবং তারা বিজয়ী হয়েছে। এটার মধ্যে তো এত আসলে অশান্তি এবং হাওতাশ করার মতো আমি কিছুই দেখি না। ইট ওয়াজ অ্যান ইলেকশন, জিতেছে তারা। তাদেরকে কিভাবে জিতেছে এটার একটা বিরাট ব্যাখ্যা আছে, বাট তারা জিতেছে, এটা মেনে নিতে হবে। আমি যদি গণতন্ত্র মানি, সেটা মানতেই হবে। তারা ভোট পেয়েছে, যোগ্য দল হিসেবে পেয়েছে। বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তারা সকলেও আসলে শিবিরের বিভিন্ন সকলে না বললেও ধরেন প্রায় 99% গ্রুপই শিবিরেরই স্টাফ টেস্ট করার আগে। তো এগুলো হচ্ছে যে আগে হতো না আমাদের জাতীয় নির্বাচনে গতটা যেভাবে বলা হচ্ছে যে আমি আর দামির নির্বাচন, এটা কাছাকাছি ধরনের একটা জিনিস। বাট শিবির ভালোভাবে গুছিয়ে করতে পেরেছে বলে তারা জিতেছে, তাদেরকে সেই ক্রেডিটটা দেওয়াই উচিত। না, তা তো অবশ্যই, কিন্তু ধরেন এইরকম ঘটনা 48 সালে হয়েছে। গোলাম আজম তখন জিএস বা ভিপি হয়েছিলেন। এই এত বছরের মধ্যে এইবার আবার সেই ঘটনা ঘটলো। তারা তো কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যখন শিক্ষার্থী ছিলাম, আমি রোকেয়ালের শিক্ষার্থী ছিলাম, কেউ তো শিবির করে এই কথাটাই মুখে আনতে পারতো না, রাইট? তো এখন এইটাই কি তাদের মানে ভিকটিম কার্ড প্লে করে তারা কি এই দিকে অগ্রসর হতে পারলো না? কি বিষয়টি? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকার এই সেগমেন্টের কাছে খুব প্রিয় হওয়ার জন্য আমাদের কি বলা যায় মাদ্রাসা স্টুডেন্টদের একটা বিরাট সেগমেন্ট ওনারা ওপেন করেছিলেন 4-5 বছর জানেন যারা। সুতরাং ওই আপনার আমলের ক্যাম্পাস, আমি জানি না আপনার কোন ব্যাচ, বাট আপনাদের বা আমাদের সময়কার ক্যাম্পাস আর বর্তমান ক্যাম্পাস এক জিনিস নয়, সেটা ভিন্ন জিনিস। এখানে একটা রেডিমেড বিগ চাঙ্ক অফ লোক এসেছেন যারা মাদ্রাসা থেকে, যারা আগে পড়তে পারতেন না। যারা নির্বাচিত হয়েছে তাদের 20 জনের মধ্যে 20 জনারই স্কুলিং মাদ্রাসা। হ্যাঁ, তো আমি জানি না সব প্রার্থীর কি অবস্থা, বাট হ্যাঁ যতটুকু আমি দেখেছি বড় প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যে একটা ধরেন ভিপি প্রার্থী বোধহয় প্রায় 40-42 জন ছিলেন, এর মধ্যে আমি শুনেছি 20 জনের অধিক মাদ্রাসা থেকে এসেছেন। সুতরাং এই জিনিসটা আসলে ওই আগের ডাকসু আর এখনকার ডাকসু, আগের ক্যাম্পাস এখনকার ক্যাম্পাস এভাবে ভাবলে হবে না। এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে শিবির সবসময় শক্তিশালী, কারণ এখানে প্রচুর আলিয়া মাদ্রাসা থেকে এসেছে। আলিয়া মাদ্রাসাগুলোতে কিন্তু ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠনগুলোর কোনো অবস্থান নেই, বা থাকলে হয়তো খুবই নগণ্য ভাবে আছে। কোন রাজনৈতিক দলও আসলে এগুলোকে যত্ন করে না, বা ওই সব জায়গায় তাদের পলিটিক্যাল পার্টিগুলোকে এস্টাবলিশ করার কোনো চেষ্টা করে না। সেই জায়গায় শিবির প্রথম থেকে আলিয়া মাদ্রাসাগুলোতে খুবই শক্তিশালী, আমরা আমাদের সময় থেকে দেখেছি। এই যে আলিয়া মাদ্রাসা থেকে আসা এই একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী যারা কি হয় পলিটিক্যালি জয়েন করে, তো এইচএসসি দেওয়ার আগে থেকে ধরেন কলেজে উঠলে, তো তাদের গ্রুমিংটা নিয়েই ওনারা মাদ্রাসা থেকে এসেছেন। ওনারা সেভাবেই সংখ্যাগরিষ্ঠ হয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ হলে তারা নির্বাচনে জিতবেন, এটার মধ্যে অস্বীকার করার তো কিছু না।
না, কিন্তু এই যে আপনি বললেন যে ছাত্রদল কিংবা ছাত্রলীগ তাদের কোন রাজনৈতিক শাখা মাদ্রাসাগুলোতে নাই কেন? কারণ হচ্ছে এই মাদ্রাসার লোকজন তো একটু গরিব লোকজন, এটাই হচ্ছে আমাদের সমাজের ধারণা। তো আর বাকি সংগঠনগুলো হচ্ছে বড় লোকের সংগঠন, তো তারা আসলে কখনো এইভাবে মনোযোগ দেয় না। মানে মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ মনে করার অভ্যাস আমাদের মধ্যবিত্তের মধ্যে অনেবারে ছিল না। এখন আসতেছে, এখন বাস্তবতা স্বীকার করে নিচ্ছে, বাট ছিল না, এটা মানতেই হবে। গুরুত্ব দেওয়া হয় না, এগুলো হচ্ছে হুজুর মানুষ, এইভাবে মানে এক ধরনের তুচ্ছতা ছিল। এক, দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচারটা এমন, আপনি চাইলে তো বাইরে থেকে ওইখানে গিয়ে ঢুকতে পারবেন না। মানে আমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবো, আমি চাইলেই একটা কলেজে ঢুকতে পারবো, ওই স্ট্রাকচারটা কিন্তু মাদ্রাসায় নাই। মাদ্রাসার ভিতরে ঢোকার ভিতরে যে ব্যাপারটা, সেখানে ইসলামী রাজনীতি যারা করেন তাদের ওই অ্যাক্সেসটা আছে, তারা ওইভাবে ঢুকেছে। রাইট। ধরেন ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন যদি আপনাকে করি, ধরেন শিবির জিতার পরে পাকিস্তানের জামায়াতে ইসলাম তাদেরকে অভিনন্দন জানিয়েছে। তো ধরেন কোনোভাবে এই নির্বাচনে ইয়ে জিতলো, ছাত্রদল জিতলো, হ্যাঁ, এবং ভারতে একটি দল তাদেরকে অভিনন্দন জানালো, ব্যাপারটা কেমন হতো? দুটো দুই জিনিস। যেমন ধরেন ছাত্রদল জিতলে কি হতো, ছাত্রদল জিতলে ধরেন তারেক রহমান লন্ডন থেকে একটা অভিনন্দন জানালেন, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে তারেক রহমান লন্ডনে থাকলেও ছাত্রদল বাংলাদেশে থাকলে তাদের মধ্যে সম্পর্ক আছে। তারা ভারতের কোন রাজনৈতিক দল যদি অভিনন্দন জানায়, ভারত জানাবে কেন? ভারত জানাতে পারবে না, কারণ হচ্ছে আপনাকে তো একটা মানে আপনার কানেক্টিভিটির ব্যাপার আছে। এই তো বললাম, মানে এখন ছাত্রদল জিতলে তো সজীব ওয়াজেদ জয় অভিনন্দন জানাবেন না আমেরিকা থেকে, এটা জানালে লন্ডন থেকে তারেক রহমান জানাবেন, তার সংগঠন। আবার ছাত্রলীগ জিতলে সজীব ওয়াজেদ জয় হয়তো আমেরিকা থেকে অভিনন্দন জানাতে হবে, তার সংগঠন। একইভাবে জামাত শিবির জিতলে পাকিস্তান থেকে অভিনন্দন জানাবে, এটা তাদের সংগঠন। এই মানে জামাত ইসলামেরই তো একটা শাখা বাংলাদেশ। এটা খুব অস্বাভাবিক কিছু না। হয়তো কমিউনিস্ট পার্টি জিতলে হয়তো কোনো অন্য একটা দেশের কমিউনিস্ট পার্টি তাদেরকে অভিনন্দন জানাতো। জি, তাহলে বিষয়টা কেমন, মানে ভালো লাগছে তো আমাদের নাকি যে পাকিস্তানের রাজনৈতিক দল বাংলাদেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমার আসলে আলাদাভাবে খারাপ লাগছে না। আমি শুধু আপনাকে না, আমি ব্যাপক লোকজনকে সোশ্যাল মিডিয়া দেখলাম, খুব হাউতাশ গেল। আপনি গত বছর জুলাই মাসের যে রাতে একটা বিশ্ববিদ্যালয় ডিক্লেয়ার দিয়েছে তুমি কে আমি কে রাজাকার। সুতরাং তারা তো বলেছে তারা রাজাকার। আপনি আমি অবাক হতে পারতাম কখন, যদি তারা বলতেন যে না আমরা মুক্তিযুদ্ধ আর এখন গিয়ে জামাতরে ভোট দিত, তাহলে আমি বলতাম ভাই তুমি বললাম মুক্তিযুদ্ধ, ভোট দো জামাতরে। ও বলছে ভাই আমি রাজাকার, তো আমি রাজাকারের ভোট দিচ্ছি, তোমাদের কি সমস্যা? তোমরা এটা নিয়ে তো মানে আমরা যারা বাইরে আছি, আমরা যারা সাবেক শিক্ষার্থী, একসময় লেখাপড়া করেছি, আমাদের তো আসলে বলার কিছু নেই। ও তো বলছে ভাই আমি রাজাকার, তো আমি রাজাকারের ভোট দিয়েছি। ও যদি বলতো যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুক্তিযুদ্ধ, বাংলাদেশ জিন্দাবাদ, এরকম বলে টলে আসে, তারপর হঠাৎ করে জামাতের দিয়ে ভোট দিয়ে বলতো পাকিস্তান জিন্দাবাদ, তখন প্রশ্ন ওঠার জায়গা থাকতো, অসততা নিয়ে কথা বলা যেত। এখন অসততার তো কোনো কথা নাই। দিস ক্যাম্পাস অলরেডি এনরোলড 1 বছর আগে যে আমরা রাজাকার, তো আমরা রাজাকার, আমাদের মধ্যে ভোট হয়েছে, আমরা রাজাকারদের মধ্যে যিনি ভালো রাজাকার তাকে ভোট দিয়েছি, বাকিরা ছদ্মবেশী রাজাকার, তাদেরকে তো ভোট দিব না। এটার মধ্যে আমি আসলে কোনো মানে হাউতাশ করার তো কিছুই দেখি না। টেক ইট স্পোর্টিংলি, এটা প্রজন্ম যেভাবে ভাববে তারা তাদের মতো ভোট দেবে, আমাদের। রাইট। না কিন্তু আপনি যদি বলছেন যে তারা যদি ছদ্মবেশে আসতো, তারা কি ছদ্মবেশে আসে নাই? তারা কি জয় বাংলা বলে ছাত্রলীগ করে নাই? এরা তো সবাই তাই ছাত্রলীগ করে, সাদিক কায়েম থেকে শুরু করে এরা তো ছাত্রলীগের নেতা ছিল। তাহলে কি পক্ষান্তরে এটা ছাত্রলীগের জয় হয়েছে? হ্যাঁ, এটা তো বলতে পারেন। যেমন ধরেন আপনি যে এই যে মাদ্রাসার জন্য যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করে দেওয়া, এটা তো আওয়ামী লীগের একটা ক্রেডিট। তারা এটাকে চেষ্টা করেছেন মেইন স্ট্রিম করার, তারই ধারাবাহিকতায় ধরেন গত জুলাই আন্দোলন, তারই ধারাবাহিকতা এখনকার নির্বাচন। সো ওইভাবে যদি দেখেন তো মূলধনের একটা ক্রেডিট আছে, তারপরে তো ছাত্র লীগের একটা ক্রেডিট আছে, তারা এদেরকে পেলে পুষে বড় করেছে, বা অনেকটা পলিটিক্যাল গ্রুমিংও হয়তো এখান থেকে হয়েছে, কারণ তাদের তো রাজনীতিটা প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। বিশেষ করে তারা এই দীর্ঘ সময় হলে ছিলেন। হলে যদি না থাকেন আপনি একটা নির্বাচনে, আর যিনি হলে থাকবেন, দুজনের মধ্যে অ্যাডভান্টেজ, যিনি হলে থাকবেন তার অ্যাডভান্টেজ বেশি। কারণ হচ্ছে আমার হলগত একটা ইমেজ থাকবে, হলের কানেক্টিভিটি বেশি থাকবে। দিনে রাতে আমার সাথে রাতে 10টা 11টা 12টা রাত 2টোর সময় একজন লোকের দেখা হচ্ছে, ভোরে নাস্তা করতে গিয়ে দেখা হচ্ছে, যেটা হতো আপনি যদি হলের বাইরে থাকেন আপনার সাথে হচ্ছে না। সো এই যে তারা হলে ছিল, যেটা ধরেন ছাত্রদল পারে নাই, ছাত্রদল না পারার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তারা তো এই কানেক্টিভিটি তৈরি করতে পারে নাই। বা যেমন ধরেন ইমি ওই প্রতিশোধ নাকি একটা পর্ষদ হচ্ছে, প্রতিরোধ।
তো উনি কিন্তু আগেরবার ভিপি জিতেছেন, এবার আমি শুনেছি যে 68 বা 70টার মতো ভোট পেয়েছেন। কারণ কি? কারণ উনি কিন্তু এখন আর হলে নাই, উনি মানে দীর্ঘদিন ধরে নাই, উনি একটু সিনিয়র বোধ হয়, তো ওই যে কানেক্টিভিটিটা ছুটে গেছে। তো এই জায়গাটা তো তারা সুবিধা পেয়েছেন, অনেকগুলো সুবিধার মধ্যে এটা একটা বিরাট সুবিধা যে তারা ছাত্রলীগ হয়ে এতদিন হলে ছিলেন, থাকার কারণে তাদের কানেক্টিভিটিটাও তাদের কাজে লেগেছে। রাইট, ফলে কৃতিত্ব, এই বিজয়ের পিছনে বড় কৃতিত্ব ছাত্রলীগের। এটা কমপ্লিটলি হচ্ছে জামাত শিবিরের তাদের নিজস্ব কৃতিত্ব। তারা এজ এ প্যারাসাইট বলেন বা যেভাবেই বলেন যে ওইখানে গুপ্ত ছিল, লুকিয়ে ছিল। এখন লুকিয়ে ছিল তো আর ওই লোক তো আর জেনে শুনে তো তাকে কৃতিত্ব ছাত্রলীগে দেওয়া যেত যদি ছাত্রলীগ জেনে শুনে এদেরকে রাখতো যে না ঠিক আছে এই বিপদের সময় তোমরা আমাদের সাথে থাকবা, গোপনে থাকবা, পরে তোমরা চলে যাও। তা তো করে না। তো এটা আসলে জামাত শিবির তারাই তখন করেছে। শুধু জামাত শিবির না, এখনকার যারা ধরেন এনসিপির নেতা যারা, তারাও তো সবাই ছাত্রলীগ, তারাই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা দিয়ে 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 তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে তারপরে তারা মূল বৈষম্য কারে বলে কত প্রকার কি কি গত 1 বছর ধরে আমাদেরকে দেখাচ্ছেন। তো এটা রাজনৈতিক কৌশল, তারা স্মার্টলি করেছেন। আওয়ামী লীগ বেকুবের মতো। আচ্ছা আরিফ ভাই, আপনাকে আমার না মাঝে মধ্যে মনে হয় আমি শিওর আপনি তো জানেনই গ্রিক গল্পটি, ওই যে হেলেন অফ ট্রয়, আমরা দেখি না যে ঘোড়ার পেটের মধ্যে, হ্যাঁ, পেটের মধ্যে তারা সোলজার ঢুকে কেমন করে তারা ট্রয়ে ঢুকলো, তারপরে রাজ্য জয় করে হেলেনকে নিয়ে পালিয়ে এলো। ব্যাপারটা কি এরকম হলো বাংলাদেশে? ব্যাপারটা যদি তা হয়, এখন আমাকে বলেন এটা কি ঘোড়ার ভিতরে যে সৈনিক ছিল তাদের বুদ্ধিমত্তা, নাকি ওই কাঠের গুঁড়া বাইরে ছিল যে বেকুবরা টেনে এটা নগরের ভিতরে ঢুকালো তাদের নির্বুদ্ধিতা? তো যদি তাদের নির্বুদ্ধিতা হয়ে থাকে, যারা একটা বিশাল কাঠের গুঁড়া দেখে এটাকে কোনো প্রশ্ন করলো না যে এত বড় একটা কাঠের গুঁড়া এখানে কেন, এবং এটাকে টেনে টেনে ভিতরে ঢুকায় আনন্দ করলো, ওদের তো মার খাওয়ার দরকার আছে, বা ওদের তো যুদ্ধে পরাজিত হওয়ার প্রয়োজন আছে। তো ইটস ওকে যদি এটা তাই হয়ে থাকে তাই, কিন্তু আমি তো মনে করবো যে যারা ঘোড়ার পেটের ভিতরে ঢোকার বুদ্ধিটা করেছে তারা স্মার্ট। তারা স্মার্ট। তো সেদিক থেকে এখন ধরেন ছাত্র কি বলে শিবির হচ্ছে গিয়ে ধরেন বিশ্ববিদ্যালয় এখন তাদের বৈধভাবেই তারা তাদের আধিপত্য নিয়ে এলো। আপনার মনে হয় যে ফেব্রুয়ারি নির্বাচনও তারা একইভাবে তাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে? আমার কাছে এটা এখন মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আগামী যে কয়েকটা নির্বাচন ক্যাম্পাস ভিত্তিক হবে, আমার ধারণা প্রায় সবগুলোতে শিবির জিতবে। এটা হচ্ছে আমার প্রাথমিক প্রেডিকশন। আমারও তাই ধারণা। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যদি এখানে একটা বিরাট প্রশ্ন, যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আমার এখনকার ধারণা জামাত সরকার গঠন করার মতো যথেষ্ট ভোট পাবে, অন্তত কাছাকাছি চলে যাবে, যদি খুব বড় কোনো অঘটন না ঘটে রাজনীতিতে। ওকে, আপনি বলছেন কাছাকাছি পর্যায়ে চলে যাবে। এবার আমি বলি, হ্যাঁ, সেটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব, মিলিয়ে দেখবো। হ্যাঁ, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ওই যদিটা আপনার সঙ্গে আমার সঙ্গে মিল আছে। হ্যাঁ, যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, জামাতি ইসলামী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। হ্যাঁ, সেটা তাই। মানে আমি আপনার সাথে দ্বিমত করছি না, মানে ল্যান্ডস্লাইড বলতে এখানে যে খুব ল্যান্ডস্লাইড হয়েছে তা কিন্তু না, কিন্তু জামাত সরকারে চলে আসবে আগামী নির্বাচনে এখনকার পরিস্থিতি থাকলে, সেটা ঠিক। মানে ল্যান্ডস্লাইড বলতে আপনি যদি মনে করেন যে 200, আমি বলছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যাতে করে রাষ্ট্রের আইন তারা বদলাতে পারে। এককভাবে তারা আসবে, বা মানে তাদের যে সেটআপ, না এককভাবে মানে কি 151টি আসন নিয়ে আসবে তা না, আমি বলছি তারা নিরঙ্কুশ সংখ্যা, 2/3 আসন নিয়ে তারা আসবে। তা হতে পারে, কারণ হচ্ছে কি আপনার যদি একটা নির্বাচন যদি কেউ কোনোভাবে ম্যানেজ করে, সে তো আর 151তে রেখে ম্যানেজ করবে না, তাই না? সে তো চেষ্টা করবে যতটুকু পারা যায় বিজয়টা এমন ভাবে নেওয়া, ধরেন 200 আসনের বেশি হলে সংবিধানটা পরিবর্তন করতে পারবে, আর সেই সুযোগটা তৈরি হবে। এবং সে তো মানে আমি হলে কি করতাম, আমি কি বলবো যে না আমি অল্প নিব বেশি নিব না? ভাই আমার যদি ক্ষমতা থাকে আমি 200 কেন 300 নেব। তো 300 না নিলেও ওই রকমই হয়তো 200 প্লাসে চলে যেতে পারে। সো সেরকমটি যদি হয়
তো বিএনপি তো তারা এখনো মনে মনে আশা করছে তারা সরকার গঠন করবে, তারা বিরোধী দলে চলে যাবে, তারা কি সেটার জন্য প্রস্তুত, নাকি এখনকার মতো যেমন তারা মেনে নিচ্ছে? আশা করে না করে কি আসা যায়? ভিপি নুরও তো আশা করে প্রধানমন্ত্রী হবে, এখন নাহিদ আশা করে প্রধানমন্ত্রী হবে। তারপরে একটা দেখলাম কি জনকল্যাণ পার্টি আছে, ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওই মাইক নিয়ে চিল্লায় ছেলেটা, কি যেন নাম, যাই হোক, সে তো বলছে খায়রুল সামথিং, তো সে বলছে যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, একলা একটা ব্যানার টেনা নিয়ে মাইক নিয়ে। আশা যে কেউ করতে পারে, আশা তো যে কেউ যারা রাজনীতিতে থাকে সকলেই থাকবে। আপনার আশা করার, স্ট্র্যাটেজি করা, ভোট পাওয়া, ভোট গুছিয়ে বাড়ি তোলা, দুটো মানে জিনিসগুলো তো আলাদা আলাদা। এই মুহূর্তে বিএনপির যে অবস্থা, সেই অবস্থায় বিএনপি আগামী নির্বাচনে জামাত আলাদাভাবে যদি নির্বাচন করে, বিএনপি যদি জামাতের সাথে জোট না করে, তাহলে আমি ঠিক কনফিডেন্ট না যে বিএনপি জিতবে। জামাত জোট করবে কেন? একদল সরকার গঠন করবে আর একদল বিরোধী দল হবে, জোট করলে সরকার গঠন কিভাবে করবে? না, জাতীয় সরকার করবে? দল তো কম না, বিরোধী দল হওয়ার জন্য তো আরো অনেক লোক আছে, মানে সেটাও হতে পারে, কিন্তু ইটস টু আর্লি টু কমেন্ট, কিন্তু রাজনৈতিক দল তো কম না, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। অনেকেই বলছে এই যে শিবির ক্ষমতায় এসেছে, এবার হিজাব পড়তে হবে, মানে এত আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? তাদের তো সুযোগ দেওয়াই তো উচিত, নাকি? না না, মোটেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি মনে করি ক্যাম্পাসে এমন কিছুই ঘটবে না, কারণ এইটাকে তারা খুব একটা নির্বাচন পর্যন্ত বিশেষ করে একটা লিবারেল লুক দিয়ে রাখবে। আপনি দেখবেন যে শিবির থেকে একটা মেয়ে নির্বাচন করেছে, সে মাথায় কিন্তু ঘুমটা দেয় না। এটা কল্পনাই করা যেত না 80-90 দশকে আমরা যখন শিবিরকে দেখেছি। মানে শিবির একটা মেয়ের সাথে কথাই বলতো না ক্যাম্পাসে, দ্যাট ওয়াজ তাদের গ্রুমিং, তাদের অবস্থা। সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে নবনির্বাচিত ভিপি যিনি হয়েছেন সাদিক কাইয়ুম, ওনার পাশে বসে মাথায় কাপড় ছাড়া কিন্তু কি যেন প্রেস কনফারেন্স করছেন। সো শিবির ওই লিবারেল লুকটা তাদের রাখবে, এবং আপনি দেখবেন যে ব্যাপক সংখ্যক বাম লোকজনকে শিবির ইনভলভ করেছে, যারা বাইরে থেকে তাদেরকে ক্রমাগত এন্ডোর্স করে দিয়ে যাচ্ছে। আমি দেখলাম যে একজন শিক্ষিকা, উনি বলেছেন যে ভোটে তেমন কিছু হয় না, এই বল পেনের কালি ছিল না। এই যে টোটাল সেট আপটা তারা করছে, এই লিবারেল লোকটা তারা রাখবে। সুতরাং আমার কাছে মনে হয় না যে ভয় পাওয়ার মতো কিছু আছে। তারা জানে যে আইজ অন দ্য প্রাইস, আইজটা হচ্ছে কি জাতীয় নির্বাচন। এই মুহূর্তে ধরেন কথার কথা, শিবির কালকে জিতলো, জিতার পরে কি করতে পারতো, ধরুন সব হল থেকে ছাত্র দল তাড়িয়ে দিল, 200-400-500 লোক তাড়িয়ে দিল, কথার কথা আমি বললাম আর কি। তাহলে কি হতো? আজকে কিন্তু একটা সাদের দিকে এটা রব পড়ে যেত, আরে এরা তো খুব খারাপ লোক, এদেরকে কেন। শিবির ওটাতে যায় না, শিবির কোনো ধরনের এই গ্যাঞ্জামে যাবে না। নির্বাচন পর্যন্ত স্পেশালি তারা খুব স্মুথলি এটাকে রাখবে, লোকজনকে দেখাবে যে ভাই দেখো, আমরাও লিবারেল হতে পারি, আমরাও ভিন্ন মতকে স্পেস দিতে পারি, আমরা কাউকে মারছি না, আমরা সবাইকে আদর আহ্লাদ করে রাখছি। আমাদের মধ্যে থেকে মানে এই যে মাথায় কাপড় না দেওয়া নারীরাও কিন্তু আমাদের সাথে কাজ করছে, টু গিভ দ্য কনফিডেন্স টু দ্য জেনারেল ভোটার। আমার তাই মনে হয় যে এটা নিয়ে আশু চিন্তা ভাবনা বা এরকম ভয় পাওয়ার মতো যে মারবে, রক কাটবে, ওই 80-90 দশকের শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসু জিতেছে শিবির, এই দুইটার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল ভাবে তারা অনেক পরিবর্তন এনেছে। জি, এখন তারা যে স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তনগুলো এনেছে, আপনার কি মনে হয় অন্য রাজনৈতিক দলগুলোকে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে? তাল মিলিয়ে না, যার যার রাজনীতি তার তার মতো করবে। এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ গত 1 বছর ধরে কোন রাজনীতি করতে পারছে না। মানে যতই তারা বলুক যে আমাদেরকে মারছে, ধরছে, জেলে পুরে দিচ্ছে, সবই সত্যি, কিন্তু তোমার রাজনীতি কোথায়? তাদের কোনো রাজনীতি নাই, কারণ তারা কিছু জানে না। তারা সকলেই শুধু জানে যে আপা কোনো একদিন ক্ষমতায় চলে আসবে। আপনি যদি জিজ্ঞেস করেন যে কিভাবে আর বলতে পারবেন না। তার কাছে কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। সুতরাং এটা হচ্ছে তার রাজনীতি। বিএনপির ধারণা হলো যে আমরা তো ছিলামই 2 ভাই, আমরা আর আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো এখন মরে গেছে, পালায় গেছে, চলে গেছে, দেশে নাই, তো বাপের পুরো সম্পত্তি বাংলাদেশ তো আমার। তো এটা হচ্ছে বিএনপির। এখন যদি বিএনপির বলেন যে তুমি কেন ছাত্রদল ডাকসুতে হারলো, ব্যাখ্যা দাও। মানে হারা দিয়ে কথা না, কিন্তু অনেকগুলো হলে তো নাকি পুরো প্যানেলই দিতে পারে নাই, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাই ঘটছে। তুমি ব্যাখ্যা দাও, তোমার মতো করে একটা ব্যাখ্যা বলুন, অজুহাত বলুন, সেটাই দাও। তুমি কি টাকার কাছে হারছো? তুমি কি মাস্তানতন্ত্রের কাছে হারছো? তুমি কি ক্যাম্পাসে যেতে পারছো না বলতে হারছো? তোমার ছাত্র নেতারা অনেক বয়স্ক বলে কি জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে? সে কিছুই খুব স্পেসিফিকলি বলতে পারবে না। সো আপনি যখন রাজনীতি করবেন না, আপনি আশা করবেন কেন আরেকজন বসে থাকবে? ইটস এ কম্পিটিশন, ইটস এ রেস। জামাত তার মতো করে এটার মধ্যে ঢুকেছে, সে তার মতো করে ডিল করছে।
এবং সে এটা করার জন্য ব্যাপক এফোর্ট, ব্যাপক লোকজন, সময়, অর্থ দিয়ে সে একটা জায়গায় এটাকে নিয়ে যাচ্ছে। আপনারা বাকিরা পেছাচ্ছেন। বাকিরা, আমি বলি না, কাউকেই বলি না যে জামাতকে কাউন্টার দিতে হবে, নো, ইউ হ্যাভ টু ডু ইউর বেটার পলিটিক্স। আপনাকে আপনার পলিটিক্সটা এমন ভাবে করতে হবে যে পলিটিক্স এর কারণে অন্যরা মার খেয়ে যায়, পিছিয়ে যায়। এই পলিটিক্স তো আপনারা গত 8-10 বছর কেউ করছেন না, কিন্তু তারা তো ক্রমাগত করে যাচ্ছে। সো একটা সাময়িক ফলন তো তাদের হবেই, এটা অস্বীকার আমি তো করি না। জি, এখন ধরেন তাদের তাদেরকে নিয়ে যে ভয়, এই যে কালকেই তারা হিজাব হিজাব বলে স্লোগান দিল, হ্যাঁ, এটা কি তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক হয়ে গেল, যে কারণে অনেকে একটু আতঙ্কিত বোধ করছে? না না, কেউ আতঙ্কিত বোধ করছে না। কে আতঙ্কিত বোধ করছে? আপনি কারা এই যে দেখছেন? অনেকেই বলছে যে হিজাব পড়তে হবে, অনেকে যারা বলছে তারা তো ক্যাম্পাসের অংশ না। মানে জিনিসটা হচ্ছে কি, ধরেন ক্যান্টনমেন্টের ভিতরে বুট বুট বলে কথা বলছেন, আমি বাইরে আছি, আমার স্যান্ডেল পড়তে আরাম লাগে, আমার তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। ক্যান্টনমেন্টের সৈনিকরা তো বুট পরবে, তার পায়ে চপ্পল পরে আমার মতো যাবে না লেফট রাইট করতে। ওরা যদি আতঙ্কিত হয় তাহলে আমি চিন্তা করতে পারি, বলে আরে ভাই, আগে তো সৈনিকরা স্যান্ডেল পরে যুদ্ধ করতো, এখন তোদেরকে বুট পরতে দিবে, সৈনিকরা রাজি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি হিজাবের ক্লিপটা ছোট দেখেছি, এটার ব্যাখ্যাও আছে। এটা কিন্তু আসলে একজন হিজাবিনী প্রার্থী বোধহয় জিতেছেন বলে তার হিজাব হিজাব বলে ওরা সেলিব্রেট করছিল ছাত্রছাত্রীরা। কিন্তু ক্যাম্পাসের ভিতরে যদি ইভেন হিজাব বাধ্যতামূলক করা হয়, আমার কাছে মনে হয় না যে কারো কোনো সমস্যা হবে। তো আপনার কি মনে হয় তারা গোলাম আজম, নিজামী, মুজাহিদ এদের ছবি ফেরত নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? অবশ্যই, বিশেষ করে ধরেন ডাকসু ভবনে এখন তো গোলাম আজম তো অফিসিয়ালি ডাকসু জিএস ছিলেন, তোর ছবি তো টাঙাবে এবং বাকিদের মানে ছবি টাঙাবে। মানে আপনি হয়তো একটা হলের নাম শহীদ কাদের মোল্লা হল হইতে পারে, এটা হতে পারে, এটা এই জায়গাগুলো তো থাকবেই, এইটুকু তারা করবে। না করে ডাকসুতে জিতলো কেন? রাইট। তো সেগুলো যদি করে, সেগুলির প্রতিক্রিয়া কি হবে? কোনো প্রতিক্রিয়া হবে না। তা সেগুলো যদি করবে, তারা তো নির্বাচিত বোর্ডই, তারা যদি করতে চায়, ভিসিও তাদের, ভিপিও তাদের, তারা যদি করতে চায় তারা করতেই পারে। আপনি ডেমোক্রেসি মানবেন আর আপনারটা চাপা দিবেন, তা তো হবে না। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না যে নিজামির নামে একটা পাবলিক লাইব্রেরি, ধরেন ইউনিভার্সিটি লাইব্রেরিটা সেন্ট্রাল লাইব্রেরিটার নাম করে দিল নিজামি, এখন করে দিবে। এখন এটা যদি ডাকসু বসে সিদ্ধান্ত নেয়, ডাকসুর ভিপি এবং ভিসি দুজন মিলে যদি সিদ্ধান্ত নেয়, মানে প্যানেল তো বাকিরা আছে, এবং সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এন্ডোর্স করে, এটা হবে। ওকে, ধরেন হইলো নাম হইলো শহীদ, শহীদ কি বলবো এটাকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পাঠাগার, হতে পারে, ঢাবি। হ্যাঁ, তো ধরেন তাহলে কি ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরবে? না না, ইতিহাসের চাকা তো ভাই ইতিহাসের মতো থাকে। এখন আপনি একটা বিড়ালকে ধরে রং করে এটার নাম দিচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আপনার বাসায় একটা খাঁচার মধ্যে ঢুকে রাখছেন, বাইরে সাইনবোর্ড লেগে রাখছেন রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সাবধান। আমি ভিতরে ঢুকে দেখলাম বিড়াল তো বিড়ালি, মিউ মিউ, বিড়ালের গতিপথ পরিবর্তন হচ্ছে না, বিড়াল বিড়ালি আছে। আপনি এটাকে বাঘ হিসাবে খাঁচায় রাখছেন এবং আমাকে বলছেন আরিফ ভাই সাবধান, আমার বাসায় ঢুকবেন না, বাঘ আছে। আপনার ফিলিংস। তো আপনি এই কি বলা যায়, রাজাকার, মুজাহিদ বা নিজামীর নামে একটা লাইব্রেরির নাম কেন? আপনি ঢাকা শহরের নাম বদলায় জাহাঙ্গীরনগরের মতো নিজামীনগর বানায় দেন, এতে কি আসবে? এটা কি সঠিক? ইতিহাস তো আপনি বানাই না, ইতিহাস তার মতো করে প্রভাবিত। না, কি করে বলছেন এটা কি আসে যায়, মানে কি, হোয়াট ডু ইউ মিন কি আসে যায়? মানে এটা অবশ্যই অনেক কিছু আসে যায়, নাকি যায় না? না না, ইতিহাস তার মতো যাবে। আমি বলছি আমি আপনি মিলে ইতিহাসকে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো না। মানে ইতিহাসে যে ঘটনাটা যেভাবে ঘটেছে এটা এইভাবেই থাকবে। আপনি একটা প্যারালাল ইউনিভার্সে বসে একটা প্যারালাল ইতিহাস বানাতে পারবেন না। সুতরাং আপনি যদি জাহাঙ্গীরনগর, ঢাকার পুরোনো নাম জাহাঙ্গীরনগরের মতো যদি মনে করেন যে এটাকে আমি মুজাহিদনগর করে দিব কথা কথা, বা অন্য একটা কিছু করে দিব, সেটা আপনি সাময়িক ভাবে করতে পারবেন, কিন্তু ঢাকা তো ঢাকাই থাকবে। একইভাবে আপনি একটা রাজাকারকে, ওই যে বললাম, একটা বিড়ালকে আপনি বাঘ লিখতে পারবেন, একটা রাজাকারকে আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি এদেরকে বীর শ্রেষ্ঠ খেতাব দিয়ে দিতে পারবেন, কিন্তু এরা তো মুক্তিযুদ্ধ হবে না। সুতরাং এটা নিয়ে আমি ভাবি না। ইতিহাস তো আসলে 10 দিন 15 দিন 1 মাস 6 মাসের মামলা না, এটা তো একটা মানে মহাকালের বিষয়, ওইখানের মধ্যে এইসব আবর্জনা টিকে থাকবে না। তাইলে আমরা 5ই আগস্ট আসলে আমরা কি নিয়ে আসলাম, এবং সামনের দিনগুলোতে আর কি কি আমরা দেখতে পাবো? 5ই আগস্ট আমি জানি না আপনারা কি নিয়ে এসেছেন, আমরা কিছু নিয়ে আসি নাই, সুতরাং এর দায়িত্ব নিব না। কিন্তু 5ই আগস্ট এইটাই নিয়ে আসে। 5ই আগস্ট শুরু হয়েছে ধরেন 5ই জুলাই আন্দোলনে, তুমি কে আমি কে রাজাকার। সুতরাং 5 জুলাইয়ের পর থেকে এই রাজাকারটাই নিয়ে এসেছেন এবং এটাই সাকসেসফুলি আছে।
ভবিষ্যতে আর কি কি দেখতে পাবো তাহলে? ও এইটা বলা মুশকিল আসলে, কারণ হচ্ছে যারা ভবিষ্যৎ দেখাবেন তাদের সাথে কোনো ধরনের, আমার অন্তত কোনো ধরনের মানসিক যোগাযোগ নাই, সুতরাং তাদের চিন্তা ভাবনা রিড করার মতো ক্ষমতা আমার নাই। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এই এই নির্বাচনের কোনো প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে? সিরিয়াসলি পড়বে, সিরিয়াসলি পড়বে। আপনি আমার মনে আছে আমরা তখন রাজনীতিতে সক্রিয় বা মানে খুব আমাদের ইয়াং বয়স যখন হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 90-তে যদি ডাকসুটা ছাত্রদল না জিততে পারতো ফুল প্যানেল সিঙ্গেল, এবং আরো ইউনিভার্সিটি গুলো, তখন আমরা ইউকসু জিতেছিলাম, জাকসু, রাকসু এগুলা জিতেছিলাম, চাকসুতে খুব সম্ভবত এজিএস মানে ঐক্যবদ্ধ হয় শিবিরের বিরুদ্ধে জিতেছিল। ওইটার একটা বিশাল এফেক্ট তরুণ ভোটারদের মধ্যে পড়েছিল। এবং 91 এর নির্বাচন মূলত যে কোনো নির্বাচনের ফলাফল কেন চেঞ্জ হয়, মানে ধরেন গত এক বছর যারা সবাই বিএনপির ভোট দিল, পরের বছর কিন্তু এরা সবাই আওয়ামী লীগের ভোট দেয় তা না। ওই ভোটার গুলো মোটামুটি যে যেখানে ভোট দেয়, যারা আওয়ামী লীগেরই প্রতিবার ভোট দেয়, যারা বিএনপি তারা প্রায় বিএনপিতেই সবসময় ভোট দেয়, খুব কম সুইং হয়। তাহলে সুইং ভোটারটা আসে কোথা থেকে? সুইং ভোটারটা আসে তরুণ যারা নতুন ভাবে জয়েন করেন, যাদের বয়স 18 প্রথমবার ভোট দেয়। এই ভোটটা আপনি যদি 2007-8 পরে 8 নির্বাচনটা খেয়াল করেন, একটা বিগ তরুণ জেনারেশন, যুদ্ধাপরাধীদের বিচার হবে, আওয়ামী লীগের তখন দিন বদলের সনদ, বিশাল একটা হোপফুল নাইসলি প্রেজেন্টেড ইশতেহার, এই তরুণ সমাজ কিন্তু বড় আকারে গিয়ে ভোট দিল। সো তরুণদের ভোটের উপরে নির্বাচন সব সময় কিন্তু নির্ধারিত হয়। এখন এই তরুণ সমাজ কোন জায়গায় ভোট দিচ্ছে, পরপর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে দেখা যাবে যে এরা শিবিরকে ভোট দিচ্ছে। জামাত থেকে আরো বেশি নর্মালাইজেশন হবে, তাদের স্বাভাবিকরণ হবে, সমাজে আরো আত্মীকরণ তৈরি হবে, এবং সেটার ফলাফলে জামাতকে ভোট না দেওয়ার যে মূল যে কারণটা ছিল এরা যুদ্ধাপরাধী, এই জিনিসটা পিছনে চলে আসবে। এই জিনিসটা পিছনে চলে আসবে এবং এটা নির্বাচনে খুবই ভালো কাজ করবে। এবং শুধু এই কারণেই কিন্তু তড়িঘড়ি করে এই ডাকসু এবং অন্যান্য জিনিসগুলো করা। ওকে, সেটা যদি হয়, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আরো কত নিবিড় আমরা দেখতে পাবো? কনফেডারেশন হবে নাকি? আমার কাছে মনে হয় না যে দেশের নাম বদলে পূর্ব পাকিস্তান করা হবে, এটা এতটুক হবে না। বাট বাকি ধরেন ভিসা, এখনই তো ডক্টর ইউনূস প্রায় ভিসা ফ্রি করে ফেলেছেন, এটা হয়তো একটু ভিসা ফ্রি অ্যাক্সেসটা তৈরি হবে। একই ধরনের মুদ্রা চালু করা সম্ভব হবে না, কনফেডারেশন হয়তো ওইভাবে হবে না, বাট একটা লুজ কনফেডারেশন মতো থাকবে আর কি, দুই কেন্দ্রে দুটো সরকার সেটা থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ইন্টারন্যাশনালি একসাথে অ্যাক্ট করব। ওকে, সেক্ষেত্রে আরেকটা জিনিস ধরেন, যারা সেকুলার মানুষ আছে তাদের কি পরিণতি হবে? তারা খুব টুপ খেয়ে মারা যাবে, অথবা চুপ হয়ে যাবে, তবলিগে যাবে, জামাত ইসলামীতে জয়েন করবে, এই তো। তাদের সংখ্যা তো নেহায়েত কম না। সংখ্যা একটা জিনিস আর অনুপাত আরেক জিনিস। মনে করেন যে 1 লক্ষ লোক, 1 লক্ষ লোক কিন্তু বিশাল সংখ্যা। এখন যদি মোট সংখ্যা হয় 2 লক্ষ, 2 লক্ষ 1 লক্ষ মানে হচ্ছে 50% অনুপাতে, কিন্তু 1 লক্ষ লোক বিশাল সংখ্যা, কিন্তু এটা যদি আপনি 1 কোটিতে নেন তাহলে কিন্তু ও মাত্র 1%। তো সংখ্যায় হয়তো তারা অনেক, কিন্তু অনুপাতে তারা খুবই অল্প। ও, সংখ্যায় তারা খুবই অল্প আপনি বলছেন। ধরেন জগন্নাথ হলে তারা খুব একটা ভালো করতে পারলো না, হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের কি হবে? এটা হিন্দু সম্প্রদায়ের কি হবে এটা বলা মুশকিল। মানে এখনো যে বাংলাদেশে এত হিন্দু টিকে আছেন, মানে সংখ্যা অল্প হলো, এটাই আসলে আমার কাছে মাঝে মাঝে খুব অবাক লাগে। মানে আমাদের ছোটবেলা যে আমরা ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছি, আমার যতটুকু মনে পড়ে 20 or 30% ভিন্ন ধর্মাবলম্বী। এখন তো আমরা একদম বলে ফেলি 90% মুসলমানের দেশে এত কি কথা। সো এটা ধীরে ধীরে সমাজের সাথে অভিযোজন হবে। বাট হিন্দু বলে হিন্দুকে এটা জামাত শিবির কথা না, তাদেরকে সোশ্যালি কলাপস করে দিবে, মানে এখনই করতেছে। মানে আপনি যদি খবর নেন, আমাকে সেদিন একজন শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলছিলেন যে বর্তমানে কেজন একজন শিক্ষা উপদেষ্টা মোটামুটি ঢাকায় যত নন মুসলিম কর্মকর্তা আছেন, যা বদলি হচ্ছেন দেখবেন বিগ সংখ্যক এরা। এই জায়গাগুলো করবে, চাকরি বাকরিতে তাদেরকে কলাপস করে দেওয়া, তাদের সুযোগ সুবিধার জায়গাগুলো বা সোশ্যালি যে ইনজাস্টিসকে জাস্টিসের দিকে নিয়ে আসা, এর উল্টাটা হবে। তাদেরকে যে সাম্য মানবিক মর্যাদার যে কথাটা আমরা বলি, সেই জায়গাটায় চাপিয়ে দেওয়া হবে। ওইভাবে হয়তো ফিজিক্যালি তাদেরকে হ্যারাস করবে না, কিন্তু
অন্য কেউ ফিজিক্যালি হ্যারাস করলে চুপ থাকবে, দেখবে, উস্কানি দিবে, বলবে মেরে আয়, আমরা দেখবো। অনেকটা যে এখনকার সরকার আছে না, যে নিজেই মেরে টেরে বলে নিন্দা করলাম, তুই নিন্দা করবি কি বাবা, তুই তো নিজেই মারলি একটু, সেটাই হবে। সো আসলে খুব সহসা ভয়ের পরিবেশ থেকে বের হওয়ার কোনো নিস্তার নাই, তাই তো? না, এটা ওয়ার্ল্ডে কোথাও হয় নাই। কালার রেভলিউশন যেসব দেশে হচ্ছে, আমাদের দেশে তো তাও ধরেন একটা বুড়া লোকরে এনে দিছে। হ্যাঁ, আপনি যে নেপালে দেখেন একটা কি গিটার বাদক দিছে, জেলেনস্কিরে দিছে একটা ক্লাউন, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান। সো আমাদের ওনাকে অবশ্য ওনাকে মানে ওইভাবে প্র্যাকটিক্যাল কমেডি উনি করেন, কিন্তু ওইভাবে প্র্যাকটিস ছিলেন, যদি ওনার উপদেশটা অনেকগুলো ক্লাউন আছে। তো এই জায়গাগুলোতে এইটাই হয়। সো বাংলাদেশ ইন্টারন্যাশনাল জায়গার মধ্যে বাংলাদেশ কিন্তু আলাদা কিছু না। এই পুরো কালার রেভলিউশন যেসব দেশে হচ্ছে, ওইসব দেশের যে স্টেপ গুলো যাবে আমরা স্টেপে যাবো। আপনি নেপালে দেখেন, ওই একই ঘটনা, নতুন সংবিধান লিখতে হবে, আমাদের বিপ্লব সংস্কার করতে হবে। একইভাবে আপনি দেখেন যে অস্ত্র হাতে কিছু লোকজন দেখা যাচ্ছে যাদের কোনো ইউনিফর্ম নাই, এই একই ফর্মুলা। সো ওই ফর্মুলা বাংলাদেশের বাইরে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটবে না। আশু এর কোনো সমাধান আমি দেখছি না। ধরেন দূর অতীতে কালার রেভলিউশন আর কোন দেশে হয়েছিল? লিবিয়া, সিরিয়া তো রিসেন্ট হলো। আপনি আসলে ইউক্রেনকে যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করেন, ইউক্রেন ইজ দ্য এক্স্যাক্টলি ভেরি, মানে খুবই খাঁটি একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল কালার রেভলিউশন বোঝার জন্য। বিগ আলোচনা, এটা তো আজকে হবে না। ইনফ্যাক্ট আমি ভাবছি যে কালার রেভলিউশনের উপরে আমি একটা বই লেখার কথা ভাবছি, বিশেষ করে সাউথ এশিয়ান এই নেপালের ঘটনার পরে আমার মনে হয় নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের পরিস্থিতি দেখার পরে যে কালার রেভলিউশন নিয়ে আমাদের হয়তো আরো একটু বাংলায় বিশেষ করে লেখালেখি নেই, কিন্তু এখন হয়তো কোন প্রকাশক এটা ছাপতেও সাহস পাবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে লেখা যেতে পারে। এটা বিরাট আলোচনা, কিন্তু আপনি এই স্টেপ গুলো যদি ফলো করেন তাহলে দেখবেন এই সবগুলো জায়গায় একই ঘটনা ঘটেছে। মানে একটা ডেমোক্রেসির কথা বলে, বেটার শাসন ব্যবস্থা, এবং এটা তৈরি হয় দুর্নীতি বিরোধীর কথা বলে, বেটার শাসন ব্যবস্থার কথা বলে, যেটা টিপিক্যাল এনজিও, প্রথম আলোর কি যেন ছিল না, ভালো ক্যান্ডিডেট চাই মার্কা একটা স্লোগান দিয়ে তৈরি হয়, এবং যারা আসে তারা আসল ফেসিবাদ কায়েম করে। তারা কথা বলতে দিবে না, তারা অ্যাটাক করবে, তারা মারবে, তারা মব ক্রিয়েট করবে, তারা জেল দিবে, তারা ফাঁসি দিবে, তারা সবচেয়ে বেশি করাপশন করবে, সবই করবে, এবং তারা ইন্টারন্যাশনাল খুব উল্টাপাল্টা আচরণ করবে, কারণ যে বললাম অধিকাংশ তো ক্লাউন নিয়ে আসা হয়। এখন যেটা হয়েছে আমার মনে হয়, ধরেন যেই বিশ্ববিদ্যালয়ে এক সময় আমরা দেখেছি যে গোলাম আজম যখন স্বাধীনতার পরে প্রথম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন, তাকে জুতা পেটা করা হয়েছিল। নিজামী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেন, তাকে জুতা পেটা করা হয়েছিল। তো মাঝখানে এই সরকারের আমলে কদিন আগে দেখলাম ওই যে জুলাই আন্দোলনের যে প্রদর্শনী করা হলো, সেখানে আমরা দেখলাম যে ওই যুদ্ধাপরাধীদের ছবি তুলে তাদেরকে আবার নামানো হলো। তো আমরা ভবিষ্যতে দেখবো তাদের ছবি আবার উঠেছে, তাই তো? উঠবে, আবার নামবে। আমার এগুলো ছবি উঠানা মানে এটা পুরো দেশ উঠায় নিয়ে চলে যাচ্ছে। আপনারা এখনো ছবি উঠায় এইসব, এটাই হচ্ছে কি রাজনৈতিক জায়গাটা, যে মানে মায়ের খাওয়া বলেন বা ধরা খাওয়ার মূল কারণ। পুরো টিএসসি 1 বছর আগে বলছে আমরা রাজাকার, এখন 1 বছর পরে এসে করতেছেন গোলাম আজমের ছবি টাঙানো যাবে না। যারা বলতেছে রাজাকার, তারা গোলাম আজমের ছবি টাঙানো তো কি চে গুয়েভারার ছবি টাঙাবে? গোলাম আজমের তো ছবি টাঙাবে। এবং এই ভূমিদস্যু বিজয়ের পরে মানে তাদের সাথে তারা তাদের নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভিপি পদে প্রায় 3 গুণ ভোট পেয়েছে। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য 14,000 স্টুডেন্টস। এবং এটা তো লুকিয়ে ছাপা করে নাই, মানে বলা হয় যে শিবির আগে গুপ্ত ছিল, বুঝতে পারি নাই, ঠিক আছে, গত 1 বছর তো তারা লুকিয়ে করে নাই। তারা যদি এমন হতো যে না নির্বাচনের আগে খুব ভালো ছিল, আজকে হঠাৎ করে ওরা গোলাম আজমের ছবি দিয়ে দিচ্ছে, তাহলে বলতে পারতেন ভাই গতকালকে পর্যন্ত ভালো ছিল, আজকে এটা কি করলাম। তারা কিন্তু গত মাসে টাঙ্গিয়েছে। সো দে গেভ দেয়ার এক্সাম্পল, দে গেভ দেয়ার স্যাম্পল যে আমরা এইভাবে করব। তারা এইভাবে করেছে। এবং আমি এইসব হয়তো এগুলো হচ্ছে মনোযোগ নষ্ট হওয়ার একটা প্রতিক্রিয়া, যে টিএসসি তে গোলাম আজমের ছবি দিচ্ছে, তো এতে টিএসসির কি আসে যায়? গোলাম আজমেরই কি ইজ্জত বাড়ে কমে, টিএসসির বা কি ইজ্জত বাড়ে কমে? কিছুই হবে না। মূল যে জায়গাটা দেখতে হবে যে এখন এই পরিস্থিতি কেন তৈরি হলো, যে গোলাম আজমের ছবি ওখানে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। আপনাকে ডিল করতে হবে পরিস্থিতি। আমরা পরিস্থিতি ডিল করছি না, আমরা মুখের ব্রণ দেখে বলতেছি ব্রণ কেন হইলো, ওইটা গালায় দেয়।
ব্রণ গালায় দেয়, কিন্তু তা না, আপনাকে দেখতে পাচ্ছি স্কিনে কি সমস্যা হচ্ছে, কেন ব্রণটা হলো। সো এই যে ব্রণ গুলো এখন যে ফোড়া গুলো ফেটে ফেটে বেরোচ্ছে, দেখতে হবে শরীরে কি সমস্যা ছিল, এখানে কি আপনার ভিটামিন কম ছিল, নাকি আপনি অ্যালার্জির কোনো রিয়াকশন হলো, নাকি আপনি ভুল ওষুধ খাচ্ছেন, নাকি আপনি অপরিষ্কার আছেন, কি সমস্যা? সমস্যা না গিয়া বলতেছেন ফোড়া কেন হলো, ফোড়াইতে হবে। তো কারা দেখবে এটা? এটা আমি সাধারণ মানুষ বলবে, এ তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বলবে। স্বাভাবিক একটা জিনিস, প্রথমে একটা ধাক্কা যাবে, একটা গুছিয়ে উঠতে সময় লাগবে, সময় তো হবে। জি, বুঝতে পেরেছি। আরিফ জাতিক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমার মনে হচ্ছে আপনি আপনার কাছে খুব ক্যাজুয়াল মনে হচ্ছে যে জামাত শিবির যে ইউনিভার্সিটিতে জিতেছে। কারণ আছে, আপনাদের যাদের মানসিক প্রস্তুতি কম তাদের অন্যভাবে। না, আমি অত অপ্রস্তুত নই। কথা বলছি না, আমি দর্শকদের বলতেছি যে যাদের মানসিক প্রস্তুতি কম তারা ভাবছেন। তো আমি তো গত বছর যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে তুমি কি আমি কে রাজাকার, তা আমি তো প্রকাশ্যে বলছি যে ভাই, আই হেট এই কোটা আন্দোলনে বা কোটা যে বিলুপ্ত হওয়া উচিত, এই বিষয়ে আমি 100% একমত, বা কমানো উচিত, অমানবিক কোটা থাকা উচিত না, সব একমত। ভাই আমি আপনাদেরকে সালাম আদাব, যারা রাজাকার হইতে চান তাদের মতো রাজনীতি করেন ভাই। আমি তো তখন জানি যে এই স্লোগানটা 1 বছর আগে উঠেছে, তো 1 বছর পরে ডাকসু হবে। এই যে আজকে আমি আপনার সাথে খুব ক্যাজুয়ালি বলছি যে আগামী নির্বাচনে জামাত যাবে, কারণ আজকে যদি ডাকসু জিতে, স্বাভাবিক হচ্ছে 6 মাস পরে জাতীয় নির্বাচনে জামাতের যাওয়া উচিত। তো আমি যেহেতু আজকে এটা মেন্টালি জানি, ওই দিনের নির্বাচনের ফলাফল দেখে তো আমি হঠাৎ করে লাফ দিয়ে উঠবো না। আমি হয়তো এখন থেকে প্ল্যান করবো যে কেন তারা গেলে লাভ বেশি না ক্ষতি বেশি, কি ক্ষতি হলো, সেটার বেটার সলিউশন কি। কিন্তু লাফ দিয়ে ওঠার মতো ইমোশন, এই ইমেচিউরড ইমোশনের জায়গাটা তাদেরই হয় যারা রাজনীতিতে অপ্রস্তুত অবস্থা ধরা খেয়ে যায়।